আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সরকারের ইশতেহার বাস্তবায়নে 180 দিনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ সময়ের মধ্যে 5 জেলায় হেলথ কার্ড দেওয়া হবে। 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন শুরু করেছে, যা থেকে উপকৃত হবে সবাই। সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব জানান প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 4 দিন বিরতির পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের 14তম দিন। পরিকল্পনার কথা বলেছেন। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হবে। তিনি জানান, 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। সারা দেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে গঠিত কমিটি কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলো পরিচালনায় পেপালের কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণে কমিটি করা হয়েছে। পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে কাজ করছে সরকার। আমাদের নির্বাচনী ইশতেহারে ব্লু ইকোনমির বিষয়ে একটি কম বেশি ডিটেল পরিকল্পনা আছে। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এরই ভিতরে কাজ শুরু করেছে। এছাড়া মধ্যপ্রাচ্য অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে, যা থেকে উপকৃত হবে সবাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি, মাননীয় স্পিকার, এবং সেজন্যই আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং মাননীয় স্পিকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। মাননীয় স্পিকার, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা 3 লাখ থেকে 10 লাখ টাকায় উন্নীত করার কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা গুরুত্ব দিই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনের সামনে আছেন সহকর্মী সালাউদ্দিন কাদের, যুক্ত হচ্ছি তার সাথে। সালাউদ্দিন, জ্বালানি তেল সরবরাহের সবশেষ অবস্থা কেমন দেখছেন? যেসব স্টেশনে ফুয়েল পাস কার্যকর আছে সেখানকার অবস্থা কেমন দেখছেন? লিমা, সকাল থেকে আমরা বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি ফিলিং স্টেশনের অবস্থা কয়েক কিলোমিটার পর্যন্ত আমরা যানবাহনের দীর্ঘ লাইন দেখতে পেয়েছি। সকালে যেমনটি বলছিলাম যে আপনার ট্রাস্ট ফিলিং স্টেশন সেটির লাইনটি এত দূর পর্যন্ত গিয়েছে যে মহাখালী হয়ে টাঙ্গাইল বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইন গিয়েছে এবং আমরা এখন বর্তমানে মেঘনা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি। সে মেঘনা ফিলিং স্টেশনের লাইনটি যদি আমরা বলতে চাই, এখান থেকে শুরু হয়ে প্রায় বাটার সিগন্যালও পার হয়ে গিয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। সব কিছু বলে বলা যায় প্রত্যেকটি ফিলিং স্টেশনেরই দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমাদের ঠিক সামনে যে একটি ফিলিং স্টেশন রয়েছে ট্রেডার্স নামে, সেই ফিলিং স্টেশনের তেল সরবরাহ বন্ধ রয়েছে জ্বালানি সংকটের কারণে। এছাড়া পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে যে আমরা মহাখালীও গিয়েছিলাম, মহাখালী আরেকটি ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনও আমরা বন্ধ পেয়েছি। এবং আমরা আরেকটি বিষয় যে ফুয়েল কার্ডের বিষয়ে একটি অভিযোগ পেয়েছিলাম চালকদের, যে ফুয়েল কার্ড পাস অনুযায়ী তাদেরকে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। সেই হিসাবে আমরা এক কর্মকর্তার সাথে কথা বলবো যে ফুয়েল পাস হিসেবে আপনারা জ্বালানি দিচ্ছেন না, অনেকের অভিযোগ। বিষয়টি গত পরশুদিন থেকে আমাদের এই পাম্পে ফুয়েল কার্ড ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এরপর থেকে আমরা ফুয়েল পাসের মাধ্যমে তেল দিচ্ছি। তবে সবাই তো আসলে সব গ্রাহকের কাছে তার ফুয়েল পাসটা এখনও পর্যন্ত হয়নি। যাদের কাছে নেই তাদেরকে আমরা 600 টাকা করে তেল দিচ্ছি, আর যাদের কাছে ফুয়েল পাস আছে তাদেরকে আমরা ওই লিমিট অনুযায়ী তেল দিচ্ছি। ফুয়েল পাসে তো একটা লিমিট দেওয়া থাকে, ওই লিমিট অনুযায়ী তেল দেওয়ার ব্যবস্থা করছি। এখন আগের দিন যদি তার লিমিট শেষ করে সে পরের দিন আবার ফুয়েল কার্ড দিয়ে তেল নিতে আসে, তাহলে তো তার লিমিট থাকবে না, আমরা কীভাবে তেল দিব? এখন যদি ওই গ্রাহক আমাদের কাছে অভিযোগ করে যে আমরা তেল দিচ্ছি না, এটা তো আসলে ভুল কথা। ঠিক যেমনটি বলছিলেন যে অনেক চালক এসে গতকালকে তেল নিয়েছেন এবং আজকেও সেই ফুয়েল কার্ড অনুযায়ী, ফুয়েল পাস অনুযায়ী তারা তেল সংগ্রহের জন্য আসছেন, কিন্তু লিমিটের একটা বাধ্যবাধকতা থাকার কারণে তাদেরকে পরদিন আবার তেল সরবরাহ করা যাচ্ছে না বলে আমাদেরকে
ফিলিং কর্তৃপক্ষ জানাচ্ছেন। সব মিলিয়ে বলা চলে যে পাম্প কর্তৃপক্ষরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তারা পর্যাপ্ত তেল সরবরাহের জন্য, এবং যাদেরকে পাস নেই তাদেরকেও কাউকে 500 টাকা কাউকে 600 টাকা করে তেল দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে একটি দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি, এবং পাম্প কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তারা পর্যাপ্ত তেল সরবরাহের জন্য। লিমা, জানছিলাম জ্বালানি তেল সরবরাহের খবর। ডিজেল নিয়ে মে মাসেও সমস্যা হবে না জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও জ্বালানি সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব পড়বে না। সচিবালয়ের সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি বিকল্প সকল উৎসকে অ্যাক্টিভ করতে। তো সেটার সুফল হিসেবে আজকে আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারছি যে আমাদের হাতে পর্যাপ্ত মজুদ আছে, ইভেন ডিজেলও। তো হয়তো আশা করা যায় যুদ্ধ আগামী সপ্তাহ নাগাদ নতুন মোড় নিলেও নিতে পারে, সেক্ষেত্রে তো ভিন্ন বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসবো, কিন্তু এই মুহূর্তে আমি বলছি যে পর্যাপ্ত মজুদ আছে। তো ঢাকা শহরে যেটা হয়েছে, আমি শুরু থেকেই বলছি যে আমরা বোধহয় বোঝাতে পারছি না যে প্যানিক বাইংয়ের প্রয়োজন নাই, মজুদের প্রয়োজন নাই। অন্তর্বর্তী সরকারের সময় মব ভায়োলেন্সের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। কথা বলেন সীমান্ত হত্যা নিয়েও। সকালে সচিবালয় ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আশা করি জনগণ সরকার কিছু সময় দেবে এটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক। সীমান্ত হত্যা বন্ধে কঠোর বা খুবই আন্তরিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগার সম্পর্কে আমরা প্রায় বলি যে এটা আসলে শাস্তি দিয়ে মানুষকে কতটুকু ভালো করা যায়, তার চেয়ে এটা সংশোধনাগার হওয়া দরকার। মানুষকে ওখানে নিয়ে আটক করে শাস্তি দিয়ে তাকে শোধরানোর চেষ্টা চাইতে শোধনাগার, তাকে যেন সংশোধনাগার বানানো যায়, সেইটার আধুনিকায়নের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে। শিক্ষা খাত উন্নয়নে যা যা করা দরকার তাই করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের চিন্তা করছে সরকার। এছাড়া বিগত সরকারের আমলে নানান জটিলতায় আটকে থাকা শিক্ষক নিয়োগ ও পদায়নের বিষয়টিও পুরোপুরি চালু করা হবে। সিলেট ঢাকা মহাসড়ক 6 লেন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত 18টি শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে স্থানান্তর করার কথাও জানান মন্ত্রী। শিক্ষক নিয়োগ দিতে আমাদের পিএসসি যেভাবে গ্রিড লক হয়ে আছে, তারাও পারেন না। ঠিক তেমনিভাবে আমার সেকেন্ডারি স্কুলও একই অবস্থা রয়েছে, সেখানেও 7,000 তো ভ্যাকেন্ট রয়েছে। ইন দ্য মেইন টাইম আরও যারা আউট হয়ে যাচ্ছেন, রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, নিয়ারলি 10,000, সেটা আবার পিএসসি থেকে ওই নন ক্যাডার কলেজও তাই, এগুলি নিয়ে পুরোপুরি একটা ব্যাকলগ হয়ে আছে। জুলাই আন্দোলনের রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় 9 জনকে হত্যা মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 26 এপ্রিল পুনরায় দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের পক্ষে সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ট্রাইব্যুনাল। ওই দিন আসামি পক্ষ মামলা থেকে অব্যাহতির আবেদন করবেন। সেই আবেদনের শুনানিও একই দিনে অনুষ্ঠিত হবে। এদিকে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ব্যবসায়ী সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য 27 এপ্রিল দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর 2005 সালে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগের তদন্তে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্তরা তথ্য উপাত্ত উঠে আসছে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মামুনকে আসামি করা হবে কিনা তদন্ত শেষে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। বরিশাল নগরের একটি 3তলা ভবনের নিচতলায় আকস্মিক বিস্ফোরণে ফ্ল্যাটের দরজা জানালা উড়ে গেছে। এ সময় একই পরিবারের 3 জন আহত হয়েছে। ভোরে নগরীর 23 নম্বর ওয়ার্ডের দরগাবাড়ি মসজিদ সংলগ্ন একটি ভবনে বিস্ফোরণ হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, ভোরে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান প্রতিবেশীরা।
বিস্ফোরণের কারণে ওই ভবনের নিচতলার দরজা জানালা ভেঙে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে ওই ফ্ল্যাটের সব কটি রুম ক্ষতিগ্রস্ত হয়। ওই বাসায় থাকা মানিক, তার ছেলে মৃদুল ও মৃদুলের মাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের অনেকে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের কথা বললেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে আজ বিশ্ববাজারে বিলাসপণ্যের শেয়ারের দাম পড়ে গেছে। সিএনবিসি জানায়, গুচির মালিক কেরিং ও এরমেস প্রথম প্রান্তিকের আয় প্রকাশ করার পর তা বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, কমে যায় বিক্রয়। ফলে এরমেসের শেয়ার 14% কমে যায়, অন্যদিকে কেরিংয়ের শেয়ার পড়ে যায় 10%। এর প্রভাব পড়ে অন্যান্য বিলাসপণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর উপরও। ফলে ইউরোপের বড় শেয়ার সূচক স্টক্স 600 সূচক কমে যায় 2 থেকে 3% পর্যন্ত। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। দল হিসেবে বাংলাদেশ যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছে। পাকিস্তানের মতো নিউজিল্যান্ড সিরিজেও ভালো ক্রিকেট উপহার দিতে চান প্রধান কোচ ফিল সিমন্স। মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। প্রতিটি সিরিজেই চ্যালেঞ্জ থাকে। নিউজিল্যান্ড হয়তো আমাদের অন্য উপায়ে চ্যালেঞ্জ জানাতে পারে। আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আছি। এর আগে পাকিস্তানের বিপক্ষেও আমরা যেমনটা করেছি, একটি প্রতিযোগিতামূলক সিরিজ খেলার অপেক্ষায় আছি। খর্বশক্তির কিউইদের নিজেদের মাঠে হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মমিনুর রিপন। সরাসরি যাচ্ছে তার কাছে। রিপন, সংবাদ সম্মেলনে কি বলল বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দল? সংবাদ সম্মেলনে আসলে দু দলের কোচই এক জায়গায় একমত হয়েছেন যে একে অপরের বিপক্ষে লড়াইয়ের সঙ্গে তাদের যে আরেকটি প্রতিপক্ষ রয়েছে সেটি কিন্তু গরম। দুই কোচই সেখানে একমত হয়েছেন এবং এই গরমটাও তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। যদিও দুই কোচই বলেছেন আসলে তারা পেশাদার ক্রিকেটার, পেশাদার দল, এটি তাদেরকে উতরে যেতে হবে। তবে সেই চ্যালেঞ্জটা যে সামনে থাকছে সেটি কিন্তু দুই দলের কোচই স্বীকার করেছেন। সঙ্গে ফিল সিমন্সকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বাংলাদেশের কোচ হিসেবে যোগদানের পর এখন পর্যন্ত তিনি 3 জন প্রেসিডেন্ট দেখলেন এবং হুট করেই বুলবুলের পর সভাপতির চেয়ারে বসেছেন তামিম। তো সেইটি তার কাছে কিছুটা আশ্চর্যের কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে আসলে জীবনে কোনো কিছুই আশ্চর্য নয়, যে কোনো কিছুই হতে পারে, তবে বোর্ডের যে পরিবর্তন এতে প্লেয়ারদের উপর প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন এবং প্লেয়াররা যে খেলার মাঠে রয়েছেন এবং তারা যে মাঠেই মনোযোগী হয়েছেন সেটি তিনি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন বাইরের কোনো প্রভাব বা বোর্ডের কোনো কিছুই আসলে ক্রিকেটারদের প্রভাব ফেলবে না। আর মাঠের পারফরমেন্স নিয়ে তিনি যেটা বলেছেন যে বাংলাদেশ ঘরের মাটিতে নিশ্চয় শক্তিশালী দল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে নিউজিল্যান্ড দলকে খর্বশক্তির বলেও এটি মানতে নারাজ বাংলাদেশ কোচ, কেননা তিনি বলছেন যে আসলে তাদের বেশ কয়েকজন অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন এবং তারা শ্রীলঙ্কায় এই দল খেলে বাংলাদেশে এসেছে, কিছুটা কন্ডিশনের সাথে কয়েকজন প্লেয়ার তারা মানিয়ে নিতে পারবেন এবং তারা যে নতুনরা এসেছেন তারা কিন্তু অনেক মেধাবী এবং নিজেদের প্রমাণ করেই আন্তর্জাতিক অঙ্গনে এসেছেন। তো আসলে তাদেরকে হালকাভাবে দেখছেন না, একে অপর এক দল অন্য দলকে সমীহ করেই কথা বলেছেন আজকের সংবাদ সম্মেলনে। তো লিমা, এই ছিল আজকে এখানকার সর্বশেষ অবস্থা। শুনছিলাম বাংলাদেশ নিউজিল্যান্ডের ওয়ানডে প্রস্তুতির সবশেষ খবর। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।